হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি। আজকে বিষয়ের মধ্যে প্রথমে আছে, আপনারা জানেন যে সান্তিয়াগোতে একটি মসজিদের মধ্যে আক্রমণ হয়েছে এবং হতাহতের সংখ্যা অনেক। এই বিষয়টি আজকে প্রধান আলোচনার বিষয় এবং এই বিষয়ে আজকে সান্তিয়াগো থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন যিনি এই মসজিদের সাথেও অনেকটা সম্পৃক্ত, জনাব ডক্টর আবু নাসের। উনি হচ্ছেন বাংলাদেশি আমেরিকান এবং তিনি আজকে কথা বলবেন আমাদের সাথে এই বিষয়ে। সান্তিয়াগো থেকে তিনি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরও যুক্ত হবেন যেন সাব্বির হাসান, তিনিও সান্তিয়াগোর বাসিন্দা। আমাদের সাথে যুক্ত হবেন যেন হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন। আজকে যে অন্য যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশ ডে প্যারেড নিয়ে কেন এত বিতর্ক এবং নির্বাচনী ম্যাপ পুনর্গঠন বা জেরিমেন্ডারিংয়ের ফলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে, এই বিষয়গুলো আজকে থাকবে আলোচনার বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আগেই নাম বলে দিয়েছি আপনাদের, সব আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই। যাই হোক, শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন তাদেরকে অনুষ্ঠানটি শেয়ার করার জন্য অনুরোধ যাচ্ছি নাজমুল আহসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, মে মাসের 18 তারিখ, সপ্তাহ শুরুর দিন এবং আজ কর্তৃপক্ষ জানিয়েছে যে আজ সকালে সান্তিয়াগোর ইসলামিক সেন্টারে গুলিবিদ্ধ হয়ে এই পর্যন্ত 3 জন নিহত হয়েছেন। তার মধ্যে 2জনই হচ্ছেন যারা অভিযুক্ত এই হামলা চালানোর ব্যাপারে, এবং এর কিছুক্ষণ পরেই 2 কিশোর সন্দেহজনক ভাবে মৃত অবস্থায় তাদের পাওয়া গেছে। এবং এই অনলাইনে এই ইসলামিক সেন্টারটি নিজেদের সান্তিয়াগোর বৃহত্তম মসজিদ হিসেবে বর্ণনা করেছে যদিও, এবং এটি একই সাথে একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও কাজ করে। আক্রমণকারীদের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি স্থানীয় কর্তৃপক্ষের নিকট থেকে। তবে সান্তিয়াগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিকদের জানিয়েছেন যে ঘটনার স্থান বিবেচনা করে তদন্তকারীরা এই গোলাগুলির ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ, যেটাকে হেট ক্রাইম হিসাবে চিহ্নিত করা হয়, এবং সেই হিসাবেই তারা এটি দেখছেন এখনো পর্যন্ত। মিস্টার স্কট ওয়াল আরো জানান যে নিহতদের মধ্যে একজন নিরাপত্তা রক্ষীও ছিলেন, যিনি পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো যে 3জন মৃত হয়েছে তার মধ্যে 2জন হচ্ছেন অভিযুক্ত আততায়ী এবং বাকি একজন হচ্ছেন নিরাপত্তা রক্ষী। এবং তবে হচ্ছে সর্বশেষ মৃতের সংবাদ আমরা পেলাম। তবে ঘটনাটিকে আরো ভয়াবহ রূপ নেওয়া থেকে রক্ষা করেছিলেন কিন্তু সেই গার্ড, যিনি নিরাপত্তা রক্ষী, তিনি অবশ্য নিহত হয়েছেন। এবং এবং কর্তৃপক্ষ আরো জানিয়েছেন যে 17-19 বছর বয়সী 2 সন্দেহভাজন যুবককে ঘটনাস্থল থেকে কয়েক ব্লক দূরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। মনে হচ্ছে যে কর্তৃপক্ষ বলেছেন যে তারা নিজেরাই নিজেদের গুলি করে আত্মহত্যা করেছে। এটি হচ্ছে কর্তৃপক্ষের ধারণা এখনো পর্যন্ত এই হামলার ব্যাপারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার জানিয়েছেন যে ইরান ওয়াশিংটনে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর পাকিস্তানের মাধ্যমে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত একটি হামলা স্থগিত রেখেছেন। এর উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের অবসানে একটি চুক্তির বিষয়ে আলোচনার সুযোগ করে দেওয়া। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে আমরা আগামীকাল ইরানের উপর নির্ধারিত হামলাটি চালাবো না। এই জানা গেল প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য থেকে যে আগামীকালে এই হামলা চালানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। তবে একই সাথে তাদের আরো নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আরো নির্দেশ দেওয়া হয়েছে যে যেন তারা যে কোনো মুহূর্তে অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে ইরানের উপর পূর্ণাঙ্গ ও ব্যাপক আক্রমণ চালানোর, ব্যাপক মাত্রার হামলা চালানোর জন্য প্রস্তুত থাকে যদি না কোনো গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়। তবে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সময়সীমা এখনো বেঁধে দেননি। এর আগে ইরানের উপর এমন কোনো হামলার পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করা হয়নি। তাছাড়া রয়টার্সও নিশ্চিত করতে পারেনি যে ফেব্রুয়ারির শেষের দিকে ট্রাম্প যে যুদ্ধের সূচনা করেছিলেন তার পুনরুজ্জীবন ঘটতে পারে এমন কোন হামলার প্রস্তুতি আদৌ নেওয়া হয়েছিল কিনা। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছানোর প্রবল চাপের মুখে থাকা
প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও আশা প্রকাশ করেছিলেন যে যুদ্ধ অবসানের একটি চুক্তি হয়তো আসন্ন। একইভাবে তিনি এই হুঁশিয়ারিও দিয়েছিলেন যদি তেহরান কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তবে ইরানের উপর ভয়াবহ হামলা চালানো হবে। সেটি প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো পিছিয়ে দিলেন। যদিও অবরুদ্ধ হরমুজ প্রণালী আর হরমুজ আর তেলের খোঁজে এখন বিকল্প বাণিজ্য পথ হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে সিরিয়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় অভাবনীয় এক অর্থনৈতিক সুযোগের দরজা খুলে গেছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার সামনে। কয়েকটি উপসাগরীয় দেশ ইতিমধ্যেই স্থলপথে তেল ও অন্যান্য পণ্য নিয়ে এসে সিরিয়ার বন্দরগুলো দিয়ে বিশ্ববাজারে পাঠানো শুরু করেছে। ইতিমধ্যে ইরাক ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ স্থলপথে তেল ও অন্যান্য পণ্য নিয়ে এসে সিরিয়ার বন্দরগুলো দিয়ে বিশ্ববাজারে পাঠানো শুরু করেছে। সিরিয়ার সীমান্ত শুল্ক কর্তৃপক্ষের কর্মকর্তা মাজেন আল্লোসি আজকে সংবাদ সংস্থাকে বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই অঞ্চলের প্রায় প্রতিটি দেশ আমাদের বন্দরগুলো ব্যবহারের অনুমতি চেয়ে কড়া নাড়ছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে এমন ভাবনা থেকে তারা এখন বিকল্প বা প্ল্যান বি হিসাবে সিরিয়াকে প্রস্তুত রাখতে। অবশ্য এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হলে সিরিয়াকে ব্যাপক বাধা পার হতে হবে, যেটি পাহাড় সম বলা হচ্ছে। প্রায় 14 বছরের প্রলম্বিত গৃহযুদ্ধে সিরিয়ার রাস্তাঘাট, বন্দর ও অন্যান্য অবকাঠামো একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রয়েছে চরম বিদ্যুৎ ও পানি সংকট। উল্লেখযোগ্য হচ্ছে যে 2024 সালে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে সিরিয়া রক্তাক্ত এই গৃহযুদ্ধের অবসান ঘটেছিল। তবে অবকাঠামো পুনর্নির্মাণ এখনো সম্ভব হয়নি। যদিও আজ সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে রিপাবলিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করার নেওয়া পদক্ষেপ, আইআরএস এর বিরুদ্ধে যে মামলাটি প্রেসিডেন্ট ট্রাম্প দায়ের করেছিলেন সেটি প্রত্যাহার করে নেওয়ার পদক্ষেপ গ্রহণের পর তারা তার যেসব মিত্র অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের যেসব মিত্রকে আইনি হয়রানির শিকারী হয়েছিল তার মধ্যে একজন হচ্ছে আমাদের নিউ ইয়র্কের সাবেক মেয়র জুলিয়ানি, শিকার হতে হয়েছিল, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং সেই প্রদানের লক্ষ্যে জাস্টিস ডিপার্টমেন্ট 1.7 বিলিয়ন $1.7 বিলিয়ন একটি তহবিল গঠন করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর বিবরণী ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাটি নিষ্পত্তির অংশ হিসাবেই জাস্টিস ডিপার্টমেন্ট এই অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড আইনি প্রক্রিয়াকে অস্ত্র হিসাবে ব্যবহার করার বিরুদ্ধে তহবিলের ঘোষণা দিয়েছে। এবং এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগী হিসাবে যারা বাইডেন প্রশাসনের সময় বিভিন্নভাবে আইনি মোকাবেলার সম্মুখীন হয়েছিলেন, আইনের সম্মুখীন হয়েছিলেন, তাদেরকে এই ফান্ড থেকে $1.7 বিলিয়ন ফান্ড থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। একটু আগে আমি বললাম এই 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 প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগী যারা আইনের মোকাবেলায় বাইডেন প্রশাসনের সময় মোকাবেলা করতে হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি জুলিয়ানি। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট জানিয়েছে যে তারা $108 বিলিয়ন এই তহবিল গঠন করছে এবং এই তহবিল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। আইআরএস এর বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়ের করা $10 বিলিয়ন একটি মামলা নিষ্পত্তির অংশ হিসাবে এই ঘোষণাটি এসেছে আজ জাস্টিস ডিপার্টমেন্টের কাছ থেকে। আমেরিকার 3টি বৃহত্তম ওয়্যারলেস সেবাদাতা প্রতিষ্ঠান AT&T, টি-মোবাইল এবং ভেরাইজন 2026 সালের 14 মে অর্থাৎ দিন কয়েক আগে ঘোষণা করেছে যে তারা একটি যৌথ উদ্যোগ গঠনের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং সেই উদ্যোগের লক্ষ্য হচ্ছে যে তাদের স্পেকট্রাম সম্পদ একত্রিত করে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে স্যাটেলাইট ভিত্তিক ডিরেক্ট টু ডিভাইস সংযোগের প্রসার ঘটানো। অর্থাৎ যেসব এলাকায় টাওয়ারের মাধ্যমে সেল ফোনের সংযোগ দেওয়া সম্ভব হয় না সেই সমস্ত এলাকাতে সাথে সাথেই যাতে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে সেলফোন কমিউনিকেট করা যায়, সেলফোনের সংযোগ দেওয়া যায়, সেই জন্য এই 3টি প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়েছে তাদের স্পেকট্রাম গুলোকে একই নেটওয়ার্কের আওতায় অর্থাৎ একই স্যাটেলাইট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে যাতে গ্রাহকরা কখনোই তাদের সেল সুবিধা থেকে বঞ্চিত না হয়।
যাকে স্পেস এক্সের স্টারলিংকের উদ্যোগের একটি প্রত্যক্ষ জবাব হিসেবে দেখা হতে পারে। আপনারা হয়তো অনেকেই জানেন যে স্টারলিংক এখন সেলুলার সার্ভিস প্রোভাইড দিচ্ছে এবং এই সেলুলার সার্ভিসের মাধ্যমে যেহেতু এটি স্যাটেলাইট ভিত্তিক, এখানে সেল টাওয়ারের ব্যবহারের প্রয়োজন হয় না এবং সার্বক্ষণিকভাবেই স্যাটেলাইট সংযোগের মাধ্যমে সেলফোন চালু রাখা সম্ভব। কিন্তু সেই স্টারলিংকের সেই প্রচেষ্টা যেটিকে স্পেস এক্স যেটিকে চালু করেছে স্টারলিংকের উদ্যোগ হিসাবে, সেটিরই মোকাবেলা করতে যাচ্ছে এই তিনটি যুক্তরাষ্ট্রের বৃহৎ সেলফোন সেবাকারী প্রতিষ্ঠান AT&T, কি মোবাইল এবং ভেরাইজন ওয়্যারলেস। সহজ কথায় যে ডাইরেক্ট টু ডিভাইস হলো এমন একটি প্রযুক্তি যা একটি সাধারণ স্মার্টফোনকে মহাকাশে অবস্থানরত স্যাটেলাইটের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ করে দেয়। সেটা হচ্ছে এই D2D প্রযুক্তি, ডাইরেক্ট টু ডিভাইস যেটাকে বলা হয়। ঠিক যেভাবে ফোনটি কোনো সেল টাওয়ারের সাথে সংযুক্ত হয় এবং এর জন্য কোনো অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন হয় না, সরাসরি এটি সংযুক্ত হতে পারে। স্পেস এক্স এর প্রধান এলন মাস্কের জন্য আজকে আরেকটি পরাজয়ের ঘোষণা এলো আদালত থেকে। একটি মামলায় তিনি হেরে গিয়েছিলেন। ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মামলায় মাস্কের উত্থাপিত সমস্ত দাবি একটি ফেডারেল আদালত আজ খারিজ করে দিয়েছে। ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যানের জন্য এই এক বড় বিজয়ের ঘটনা হিসেবে দেখা দিচ্ছে এবং এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইলন মাস্কের আনীত দাবিগুলো খারিজ হয়ে যাওয়ায় জুরি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মামলা দায়েরের ক্ষেত্রে মাস্ক নির্ধারিত, অর্থাৎ মামলা করার জন্য যে সময়সীমা প্রয়োজন, মাস্ক যেটাকে স্ট্যাচু অফ লিমিটেশনস বলা হয় যুক্তরাষ্ট্রের আইনের ভাষায়, সেটি অতিক্রম করে, অর্থাৎ সেটি পার হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি আর ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করতে পারেন না। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি আজ ঘোষণা করেছেন যে নিউ ইয়র্ক সিটির দ্বিতীয় সরকারি অর্থাৎ সিটি পরিচালিত মুদি দোকান, যেটি আমরা গ্রোসারি স্টোর বলে থাকি, দোকানটি আগামী বছর ব্রঙ্কসের দ্য পেনিনসুলা প্রজেক্ট এলাকায় চালু হবে। নতুন এই দোকানটির ঘোষণা দেওয়ার সময় মামদানি সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি বিখ্যাত উক্তি স্মরণ করেছেন আজকে, এবং রিগান সে সময় বলেছিলেন যে ইংরেজি ভাষার যার 9টি সবচেয়ে ভীতিকর শব্দ হলো ইংরেজি ভাষায় হলো আমি সরকার থেকে এসেছি এবং আমি আপনাদের সাহায্য করতে এসেছি। এটি হচ্ছে ইংরেজি ভাষার 9টি ভীতিকর শব্দ। কিন্তু এটি একটি চমৎকার উক্তি, তবে আমি এর সাথে একমত নয়। জোহরান মামদানি বলেছেন এই কথা। তিনি বলেছেন তার মতে আসলে আরো বেশি ভীতিকর 9টি শব্দ হচ্ছে আমি সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটেছি অথচ আমার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছি না। আজকে ব্রঙ্কসের পেনিনসুলা এলাকায় সিটি পরিচালিত দ্বিতীয় গ্রোসারি স্টোর আর সুপার মার্কেটও বলা যেতে পারে, মুদির দোকানও বলা যেতে পারে, চালু করার ঘোষণার দিকে তিনি এমন মন্তব্য করেছেন। মামদানি আরো জানান যে তার প্রশাসন সরকারের ক্ষমতা কাজে লাগিয়ে পণ্যের দাম কমাবে এবং নিউ ইয়র্কবাসীদের জন্য পরিবারের খাবার সংস্থান করাকে আরো সহজ করে তুলবে। হাইন্স পয়েন্ট এলাকায় 20,000 বর্গফুট আয়তনের এই নতুন দোকানটি আগামী বছর চালু হবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হলো ইস্ট হার্লেমের লা মার্কেটা এলাকায় প্রস্তাবিত দোকানটির আগেই এটি চালু হয়ে যাচ্ছে। উল্লেখ্য, লা মার্কেটার দোকানটি ঘোষণা গত মাসে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল সেটি 2029 সালের আগে চালু হওয়ার সম্ভাবনা নেই। মেয়র মামদানি তার প্রথম মেয়াদের শেষ হওয়ার আগেই এই নিউ ইয়র্ক সিটি বা প্রশাসনিক এলাকায় একটি করে মুদি দোকান চালু করার লক্ষ্য নির্ধারণ করেছেন। হান্স পয়েন্টের সাবেক স্পোকফোর্ড কিশোর আটক কেন্দ্র স্পোর্টফোর্ড জুভেনাইল ডিটেনশন সেন্টার প্রাঙ্গণে চলমান পেনিনসুলা রিনোভেশন প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে নিউ ইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন। বহুমুখী মাল্টি ফেসেটেড ব্যবহারের জন্য মাল্টি সার্ভিসের কাজে ব্যবহারের উপযোগী এই প্রাঙ্গণে সাশ্রয়ী মূল্যের আবাসন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান তৈরির পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে বলেছিলেন প্রথম প্রত্যেক বড়তে একটি হবে, এখন দেখা যাচ্ছে যে একই বড়তে 2টির ঘোষণা দিয়ে ফেলেছেন, প্রথমটি এবং দ্বিতীয়টি। প্রথমটি যেটি ঘোষণা দিয়েছেন সেটি চালু হবে 2029 সালে এবং দ্বিতীয়টি যেটি আজকে ঘোষণা দিয়েছেন পেনিনসুলা এলাকায় চালু হবে সেটি আগামী বছরে চালু হয়ে যাবে, এমনটি জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। আজ এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন
ক্যালিফোর্নিয়া সান দিয়েগো থেকে আপনারা শুনেছেন একটু আগে যে সেখানে কত মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে এবং সেখান থেকে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন তাদের মধ্যে আছেন ডক্টর আবু নাসের। উনি যে মসজিদে এই ঘটনা ঘটেছে সেই মসজিদের পাশেই এবং এই মসজিদের সাথেও তিনি সম্পৃক্ত এবং আমাদের সাথে জনাব সাব্বির হাসানও আছেন। আমরা দুজনের সাথেই কথা বলবো। ডক্টর নাসের আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, জনাব সাব্বির হাসান আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমরা যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার ছোট্ট একটা রিপোর্ট আছে, একটু দেখে নেই, দেন আপনাদের সাথে কথা বলবো। My name is Taha Hassan. I'm the Imam and Director of the Islamic Center of San Diego. I know it's time of sorrow, time of sadness. We have never experienced a tragedy like this before. And at this moment, all what I can say is sending our prayers and standing in solidarity with all the families in our community here. And also the other mosques and all the places of worship in our beautiful city should always be protected. It is extremely outrageous to target a place of worship. Our Islamic Center is a place of worship. People come to the Islamic Center to pray, to celebrate, to learn. Not only Muslims, but we have people from all walks of life. Just this morning, earlier, a group of people, non-Muslims, coming just to learn about our faith and our cultures. So this is something that we have never expected. This is every community's worst nightmare. I want to give you some preliminary information to put a lot of minds at ease. There is no further threat. Both suspects in this case are deceased. All of the kids are safe. Our hearts go out to the families that are in this moment being notified of what has happened to their loved ones. We have 3 confirmed adults that are deceased at the Islamic Center. There is a lot of preliminary information that we're going to try to highlight and cover, but understand it's going to take us some time to get accurate information out to everyone. Here's what we know so far. At about 11:43, we received a call of an active shooter at the Islamic Center. Within 4 minutes, officers arrived on scene and observed immediately 3 deceased, what appeared to be deceased victims out in front. They immediately began to deploy with an active shooter response into the mosque and adjacent school. থ্যাংক ইউ। আমরা দেখলাম ভিডিওটি যেখানে মসজিদের ইমাম এবং পুলিশ প্রধান যিনি তিনি কথা বলছিলেন। আমি ডক্টর আবু নাসের আপনার কাছে যাই। আবু নাসের, আপনি তো এই মসজিদের অনেক কিছুই জানেন এবং এই মসজিদের সাথে কিছুটা সম্পৃক্ত। আপনি কি বলবেন যে বাংলাদেশি কমিউনিটির সম্পৃক্ততা এই মসজিদে কেমন এবং আপনাদের রিয়াকশনটা কি? প্রথমে টাইম টেলিভিশন এবং আবু তাহের ভাই, আপনাকে সান দিয়েগোর বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের কাছে রিচ আউট করার জন্য। তো বাংলাদেশি সম্প্রদায় সবসময় মসজিদের সাথে একটা সম্পৃক্ততা থাকে, কারণ এটা হচ্ছে আইসিএসডি হচ্ছে সান দিয়েগোর সবচেয়ে বড় মসজিদ এবং ভেরি সেন্ট্রালি লোকেটেড, যেটার জন্য বাংলাদেশি বেশ কিছু সম্প্রদায় এই মসজিদে নিয়মিত আসা যাওয়া করে। তার মধ্যে শুক্রবারের জুমার মসজিদে আমরা প্রচুর বাংলাদেশি কমিউনিটিকে দেখি এই মসজিদে আসে।
এবং এই মসজিদের সাথে সম্পৃক্ততার কারণে আমরা গভীরভাবে মর্মাহত এই 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 মর্মান্তিক দৃশ্যপট দেখে। এটা খুবই দুঃখজনক যে মসজিদ শুড বি সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে আল্লাহর বন্দেগি করা হয় বা আমাদের যে সৃষ্টিকর্তার বন্দেগি করা হয়, সে জায়গার সবচেয়ে পৃথিবীর নিরাপদ আশ্রয়স্থান বা স্যাংচুয়ারি থাকার কথা। এবং আমরা সান ডিয়েগো তুলনামূলকভাবে আমরা শহরের তুলনায় আমাদের ক্রাইম রেট কম, এখানে হিংসাত্মক তৎপরতা কম। আমাদের কাছে এটা গভীরভাবে বেদনাদায়ক। এই ঘটনা আমাদেরকে প্রচণ্ডভাবে আমাদের মধ্যে সাড়া জাগাইছে। এবং আমি পার্সোনালি যে সিকিউরিটি গার্ড আমিন ভাই, তাকে আমি চিনি খুব ভালো মতো, কারণ আমাকে উনি সবসময় চেয়ার আগায় দেয়। আমি এই গত শুক্রবারে মসজিদে গেছি এবং আসার সময় উনি আমাকে দেখেই ডাক্তার বলে অ্যাড্রেস করে উনি আমার জন্য সবসময় একটা চেয়ার রেখে দেয় সামনে বসার জন্য। তো আমি পার্সোনালি গভীরভাবে মর্মাহত। এবং আমাদের সবাই সান ডিয়েগোর প্রতিটি বাঙালি যারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এদের একটা সম্মিলিত সমবেদনা দায়ক যে ওদের লেখা, এটা যে কেউ পড়লে তাদের চোখ খুবই টিয়ারি আইড হওয়ার কথা। এ বলে আমি শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি কি সান্তিয়াগো তো একটি পাহাড়ি সিটি এবং সাংঘাতিক সুন্দর নদী সাগরের পাড়ে। সো আপনার ওইখানে কত বাংলাদেশি বসবাস করেন এমনি পুরো সিটির মধ্যে? পুরো সিটিতে ধরেন আমার মনে হয়, এবং এটা এভার এক্সপ্যান্ডিং, আমার মনে হয় অ্যাটলিস্ট 600টা ফ্যামিলি আছে। 600 থেকে 1000 ফ্যামিলির মতো বাংলাদেশি থাকে। সো যে মসজিদে আজকে ঘটনা ঘটেছে, এই মসজিদে কি বাংলাদেশিরা যায় না, জাস্ট অন্য জায়গায় যায়? না, এখানে দুইটা মসজিদে প্রধানত বাংলাদেশিরা যায়। একটা হচ্ছে আইসিএসডি আর একটা হচ্ছে এমসিসি বা মুসলিম কমিউনিটি সেন্টার। সো দুইটাতেই ভালো সংখ্যক বাঙালি আসে রীতিমতো। এবং দুইটা মসজিদেই বাঙালিরা শুধু আসেই না, তারা ভালো মতো নেতৃত্বের সাথেও তারা সম্পৃক্ত। সো এই মসজিদে যে এই মসজিদের সাথে আপনি কতদিন থেকে সম্পৃক্ত, যে মসজিদে এই ঘটনা ঘটেছে, সান্তিয়াগো ইসলামিক সেন্টার? আমি সান ডিয়েগোতে মুভ করছি 2005 সালে, এবং 2005 সাল থেকেই আমি এই মসজিদে নিয়মিত যাওয়া আসা করতাম। এবং স্পেশালি রমজান মাসে আমি ওখানে পারলে আমার সব কয়টা নামাজ পড়ার আদায় চেষ্টা করতাম। সো আপনার কি কোনো আইডিয়া আছে যে এই ধরনের একটা ওয়ার্শিপ প্লেস, এইখানে এই ধরনের ঘটনা কি জন্য ঘটতে পারে বলে আপনার কি কোনো আইডিয়া আছে? দেখুন, আমি ডাক্তার হিসেবে বলতে পারি যে এটা কিছুটা হিংসাত্মক হতে পারে। যে কারণ আমি জাস্ট জাপান থেকে সফর করে আসলাম, তো আমি দেখি যে ওখানে জাপানের ছেলেপেলেরা ইয়াং বয়সের, তারা কতখানি তারা খুব সহজাত মনোভাবের। তারা একটা বৃদ্ধ বা কোনো বয়স্ক লোককে দেখলে ট্রেনে বলা লাগে না, তারা দাঁড়ায় উঠে। তাদের ছোটবেলা থেকে তাদের ইনডক্ট্রিনেট করা হয়। এখানে অনেক সময় বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ইনডক্ট্রিনেট করা হয় যে মুসলমানরা খারাপ, তারা হিংসাত্মক, তারা দেশে আসছে আমাদেরকে ইনভেট করতে। সেটা একটা এলিমেন্ট থাকতে পারে, কিন্তু মূলত আমার মনে হয় অনেকখানি হচ্ছে মানসিক রোগের সমস্যা। যে এখানকার অনেক কিশোররা ছোটবেলা থেকে তারা খুব ভায়োলেন্ট এনভায়রনমেন্টে মানুষ হয়। বাপ মায়ের মধ্যে দেখে অনেকখানি বিরোধ এবং একটা হিংসাত্মক পরিবেশে তারা ছোট থেকে বড় হয়ে ওঠে। এবং সেটা থেকে তাদের বিভিন্ন রকমের ভায়োলেন্ট কার্যকলাপ, আইদার হোমিসাইড, কাউকে মেরে ফেলা, বা নিজেকে হার্ম করা বা সুসাইড করার একটা প্রবৃত্তি জেগে ওঠে। এবং
আমাদের এখানে আনফর্চুনেটলি ধরেন হার্ট ডিজিজ বা ক্যান্সার, অন্যান্য ডিজিজের উপর যেরকম নজরদারি হয়, কিন্তু এই যে মানসিক সমস্যা, কিশোরদের মধ্যে যেটা একটা ভীতি, একটা সংশয় যে কোনো পারিবারিক যোগ সাজস নাই, তাদের কোনো সাপোর্ট সিস্টেম নাই, এটা আই থিঙ্ক একটা ভয়াবহ রূপ নিচ্ছে, যেটা আমাদেরকে, আমাদের সমাজকে ধীরে ধীরে কুরে কুরে মেরে ফেলবে। তো আমার মনে হয় যে এটা অনেকখানি মানসিক রোগ থেকে উৎপত্তি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের সাথে থাকুন একটু। আমি জনাব সাব্বির হাসান আপনার সাথে কথা বলি। জনাব সাব্বির হাসান, আপনি তো সান্তিয়াগোতে কত বছর হলো আপনার সেখানে? জি, আমি স্যান ডিয়েগোতে থাকি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। স্যান ডিয়েগোতে থাকি আমি 20 বছর ধরে, 2006 এর থেকে আমি স্যান ডিয়েগোতে থাকি। থ্যাংক ইউ তাহের ভাই আমাকে রিচ আউট করার জন্য। সো আজকের এই ঘটনা এবং সান্তিয়াগোর বাংলাদেশি কমিউনিটির যে আপনার অবস্থান বা তাদের প্রতিক্রিয়া, এ সম্পর্কে আপনি কি জানেন কিছু, বা আপনি কিছু বলবেন? জি। আপনিও তো বাংলাদেশে সেখানে অবস্থান জি করছেন। জি, as Dr. Suman, Dr. Abu Nasser, Suman ভাই, he already said that যে আমাদের সেন ডিয়েগোতে একটা স্ট্রং কমিউনিটি, একটা গ্রুপ আছে। ওই গ্রুপ থেকেই আমি নিউজটা পেয়েছি যখন আমি কাজে ছিলাম। সো আমি ওই ইনসিডেন্ট থেকে about 20 মাইলস দূরে আমার কাজ, আমি ওখান থেকে গ্রুপের মাধ্যমে জানতে পারছি। এবং সিন্স এতদিন ধরে আমরা ওই মসজিদে যাওয়া আসা করি, আমরা সবাইকেই চিনি ওইখানে মসজিদে কারা কারা যায় আসে। বা গুড নিউজ ইজ যে সেন ডিয়েগোতে যতগুলি বাঙালি পরিবার আছে তাদের মধ্যে কেউ এটাতে আলহামদুলিল্লাহ এফেক্টেড হয় নাই। কিছু বাচ্চারা, যাদের বাচ্চারাও যে স্কুলে পড়তো, তারাও হ্যাভ বিন ইভাকুয়েটেড কারেক্টলি, এন্ড কোনো ক্যাজুয়ালিটি এটাতে নাই। সো বাংলাদেশি কমিউনিটির এই ঘটনার ব্যাপারে, বা এই যাতে ফিউচার এই ধরনের ঘটনায় কেউ ভিকটিম না হয়, এই জন্য কোনো ধরনের প্রোগ্রাম বা কোনো ধরনের আলোচনা হচ্ছে কিনা সেখানে? আমাদের গ্রুপের মধ্যে আমরা টাইম টু টাইম Sorry. সবাই ইন্টারাকশন করতেছি, যদি এর মধ্যে শেল্টার ইন প্লেস, বাট আমরা যেই জায়গাটায় হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমরা থাকি about 20 miles far away from that location. সো বেসিক্যালি যারা ওখানে যায় তারা ওইদিকে আশেপাশে কাজ করে, অ্যান্ড রেসিডেন্টস মোস্ট লাইকলি সবাই এদিকে নর্থ কাউন্টিতেই থাকে। সো আমরা কমিউনিকেট করতেছি থ্রু আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ। If we are always here for them, like if anyone needs any help, we are always here to support. এমনি এনি আইডিয়া যে সান্তিয়াগোর বাংলাদেশি কমিউনিটি যারা, তারা মোস্টলি কি ধরনের কাজ করেন? মোস্টলি বাংলাদেশে যারা সেন ডিয়েগোতে কমিউনিটি, তারা সবাই মোস্টলি ইঞ্জিনিয়ার অ্যান্ড ডক্টর। ইঞ্জিনিয়ার, রাইট? সো একটু আগে ডক্টর নাসির বললেন যে কমিউনিটি দিন দিন বড় হচ্ছে সেখানে। হোয়াট ইজ দ্য রিজন ওইখানে, হোয়াট ইজ দ্য অ্যাট্রাকশন? ওইখানে মানুষ কেন দিনে দিনে বড় হচ্ছে, কেন যাচ্ছে মানুষ সেখানে? It's a very San Diego, as Dr. Abu Nasser যে ভাই যে একটু আগে যা বললেন, যে San Diego weather, it's actually one of the best weather in United States. And টেক হাব, অনেকগুলি টেক হাব San Diegoতে ওপেন হচ্ছে। যে আপনি গুগল, অ্যাপল, অনেকগুলি টেক মেরা, অনেকগুলি টেক হাবের অফিস হলো San Diegoতে। সো সবাই যারা ওয়েস্ট কোস্টে থাকে তাদের ইটস কামিং ইদার ইন San Diego or San Jose. সো ওয়েদারের কারণেই সবাই অ্যাট্রাক্টেড হচ্ছে, এন্ড ইটস এ ভেরি নিট কমিউনিটি। সো আমাদের San Diegoতে 500-600 মানুষ হতে পারে, বাট আমরা পিরিয়ডিকলি আমাদের কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে সবাই সবার সাথে কানেক্টেড থাকি। থ্যাংক ইউ। ডক্টর নাসির, আপনি কি বলতে পারেন যে সান্তিয়াগোতে যদি নিউ ইয়র্ক সহ বড় বড় শহর যেগুলো, এগুলোতে জিনিসপত্রের দাম, বাড়ি ভাড়া, তারপরে আপনার জীবনযাত্রা এবং যে লাইফস্টাইল, অত্যন্ত আপনার মানে কঠিন জীবনযাত্রা এখানে বলা যায়, শহুরে জীবন এবং যান্ত্রিক জীবন, এর মধ্যে থেকে অনেকেই বেরিয়ে যেতে চায়। সো সান্তিয়াগো কি, আপনি কি এর অল্টারনেটিভ বলতে পারেন? অবশ্যই স্যান ডিয়েগোতে সাব্বির যেটা বললো যে ওয়েদার ট্যাক্স, আমরা বলি যে আমরা ওয়েদার ট্যাক্স দিই। এখানকার আবহাওয়া সারা বছর ধরে খুবই চমৎকার থাকে, এবং কেউ যদি গল্ফ প্রেমিক হয়ে থাকে তাহলে বছরে 365 দিনই দে ক্যান প্লে গল্ফ। বাট তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে এখানকার মানুষ, এই যে বাংলাদেশি যে সম্প্রদায়, আমরা এখানে সবাই সবাইকে চিনে, এবং কারোর কোনো সমস্যা হলে এটা
বলার অপেক্ষা রাখে না যে কেউ কারোর সাথে যতই বিরোধ থাকুক সবাই উপরে উঠে তারা একজন আরেকজনকে সাহায্যের জন্য আগায় দিবে। এটার মতো এত সম্পৃক্ত এবং এত ক্লোজ নিট বাংলাদেশি সম্প্রদায় আমি কোনো জায়গায় দেখি না এই পর্যন্ত। এবং সাব্বির আমার সাথে এটার ব্যাপারে একমত হবে যে আমরা কতখানি একটা ক্লোজ নিট কমিউনিটি। তার উপরে হচ্ছে যে এখানকার লোকজনরা সাধারণ লোকজনরা তারা অতিশয় ভালো। এটা আমি বলবো যে ইভেন মেইন স্ট্রিম আমেরিকানরাও তারা খুবই ভালো। তাদের মধ্যে তারা অনেকখানি উদার সম্প্রদায়, তাদের উদার চেতনার মানুষ তারা। আমি কোনোদিনও এখানে আই নেভার ফেল্ট লাইক আমি একজন ইমিগ্রেন্ট বা আমি বাইরে থেকে আসছি। এবং আমি তো এখানে বেশ অনেক বছর ধরে ডাক্তারি প্র্যাকটিস করতেছি। আমার কাছে মনে হয় যে আমার রোগীরা আমাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে। তো সবকিছু মিলায় স্যান ডিয়েগো ইজ এ হিডেন জেম। আমি বলি যে এটা যদি লোকজনরা একবার এখানে এসে থাকে কয়েকদিন তারা বুঝতে পারবে এই শহরের মাহাত্ম্য। এবং কাজের অন্যান্য অবস্থা কি? মানে শহরে কাজ কি পাওয়া যায়? তাই আমি 2 বছর আগে সান ডিয়েগোতে ছিলাম, কয়েকদিন দেখেছি, আমি সান ডিয়েগো গিয়েছিলাম। শহরটা চমৎকার একটা শহর, মেক্সিকো সীমান্তের কাছেই, এবং খুবই ভালো, এবং খুবই ওখানে যে প্রশান্ত প্যাসিফিকের যে বিচটা, প্যাসিফিকের যে শোর লাইন, চমৎকার। বিশেষ করে বিকালবেলা আমি সেখানে কয়েক ঘন্টাও ছিলাম, এবং খুবই পরিষ্কার, ছিমছাম গোছানো শহর। এবং ওয়েদার বোধহয় গরমও না ঠান্ডাও না, মাঝামাঝি। না, খুবই moderate। ভেরি ভেরি নাইস ওয়েদার। এবং আমি যখন গিয়েছিলাম তখন ইট ওয়াজ আই থিঙ্ক সেপ্টেম্বর, এবং ইট ওয়াজ আমার মানে সাধারণ ট্রাউজার এবং শার্টেই চলা গেছে। এটা ইট ওয়াজ নট ব্যাড। এবং তবে সবচেয়ে সুন্দর যে সান ডিয়েগো আমার যে সুন্দর লেগেছে সেটা হচ্ছে প্যাসিফিকের পার্টটা অসম্ভব সুন্দর। আমি জি, অবশ্য আমাদের গিয়েছি San Diego 2-3 বার। আমি একবার সি ওয়ার্ল্ড দেখতে গিয়েছিলাম, আমার মনে আছে। ইটস এ হিউজ। আমাদের সেন ডিয়েগোতে সবচেয়ে বেস্ট পার্ট হলো যে আপনার রাতের বেলা যত গরমই থাকুক, সামারে থাকেন, রাতের বেলা ইউ নিড এ ব্ল্যাঙ্কেট টু স্লিপ, সো ইটস অলওয়েজ ইন 60s। থ্যাংক ইউ। কাজের অবস্থা কি? ওখানে কাজ টাজ কেমন পাওয়া যায় আপনার, নতুন যারা যাবে ওখানে? কাজের আপনাকে বলি যে এখানে সবচেয়ে যেটা বিরাট প্রসারণ হয়েছে সেটা হচ্ছে বায়োটেক ইন্ডাস্ট্রি। সারা দুনিয়াতে 3টা শহর, টোকিও, বস্টন এবং সান ডিয়েগো, এই 3টা হচ্ছে বায়োটেকের হাব। আমি যেরকম এখানে জোনাথন সল্ট, যে পোলিও ভ্যাকসিনের যে আবিষ্কারক, জোনাথন সল্ট, ওনার উইডো আমার রোগী ছিল। উনি নিউ ইয়র্ক থেকে আসছিল এখানে চিকিৎসার জন্য। তো ওনার পার্সোনাল জেটে করে ফ্লাই করে এসে, তো এটার কারণে এখানে অনেক বায়োটেক কোম্পানি খুলছে, যার ফলে এখানে আমি কিছু অনেক ইয়াং বাংলাদেশিদেরকে দেখছি যারা বায়োমেডিসিন বা বায়ো ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাড, তারা এখানে মুভ করে আসছে অ্যান্ড দে আর ওয়ার্কিং ইন সাম ভেরি ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ বায়োটেক ইন্ডাস্ট্রিতে কাজ করে। এটা একটা বিরাট জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে ডাক্তারি ফিল্ডেও এখানে অনেক অপরচুনিটি রয়েছে। যেরকম অনেকে ভয় পায় এখানকার কস্ট অফ লিভিং এর জন্য, বাট আমি মনে করি যে এখানে ডাক্তারি প্র্যাকটিস করার অনেক প্রসারণ, অনেক ওপেন পজিশন আছে, স্পেশালি স্পেশালিস্ট এবং প্রাইমারি কেয়ার ডাক্তারদের জন্য। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাপারে বলতে পারবো না, বিকজ দ্যাটস নট মাই এরিয়া অফ এক্সপার্টিজ। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর নাসার। আপনাকে হাসান ভাই এনি কোয়েশ্চেন অর ইব্রাহিম চৌধুরী কোন কোয়েশ্চেন? আমার একটা প্রশ্ন ছিল ডাক্তার সাহেব এবং অন্য ভাই ছিলেন, এই যে ঘটনাটা ঘটলো, অ্যাপারেন্টলি এটা ইসলামোফোব একটা ঘটনা বলা হচ্ছে, ধর্ম বিদ্বেষী একটা ঘটনা ঘটছে, এবং এর সাথে পারিবারিক অসন্তোষের কথা বলা হচ্ছে। আপনারা কি ফিল করেন যে আপনাদের শহরে ক্রমশ ইসলাম বিদ্বেষী মনোভাব গড়ে উঠছে? ইসলাম বিদ্বেষী ছাড়াও ইমিগ্রেশন বিরোধী মনোভাব গড়ে উঠছে কিনা? হ্যাঁ, সত্যি কথা বলতে কি হয়েছে, বাট অন্যান্য শহরের তুলনায় এটার সম্প্রসারণটা কম। বাট এখন
এটা মোটামুটি এই যে ইসলাম বিদ্বেষী মনোভাব, এটা মোটামুটি ইট হ্যাজ বিকাম ন্যাশনাল লেভেলে। এবং সান ডিয়েগো এর ম্যানিফেস্টেশনটা কি? আপনি বলছেন যে ঘটছে, কিভাবে ঘটছে? এটা ঘটছে এইভাবে যে আপনার এখন ক্যালিফোর্নিয়াকে টার্গেট করা হয়েছে, বিকজ ইটস এ ব্লু স্টেট। এখানে ধরেন অনেক রকমের, ধরেন খুব আলট্রা কনজারভেটিভ বা অনেক রকমের রেডিক্যাল ভিউজ প্রোপাগেট করার জন্য অনেক তৎপরতা শুরু হয়েছে। এবং এই সব শহর যেগুলা স্যান ডিয়েগো, যেটাকে একটা স্যাংচুয়ারি সিটি ধরা হয়, এইগুলো শহরকে টার্গেট করা হয়েছে এসব রেডিক্যাল ভিউজ সম্প্রসারণ করার জন্য। অ্যান্ড ইট ইজ ভেরি ট্র্যাজিক যে এটা হবে, এটার সম্প্রসারণ অন্যান্য শহরের তুলনায় কম, বাট স্টিল এখানে হচ্ছে। ঠিক প্রশ্ন ছিল, এই যে মুসলিম বিদ্বেষ বলছেন আপনি, এর প্রকাশটা কি, কিভাবে ঘটছে? মসজিদে হামলা হচ্ছে, মেয়েদের হিজাব ছেড়ে ফেলছে, কি ঘটছে? শুনেন, এটা হচ্ছে এই ম্যানিফেস্টেশন আপনার সবসময় শুরু হয় আপনার কোনো কারোর বাসা থেকে। তারা ওদের বাপ মারা ধরেন ফক্স নিউজে কিছু দেখতেছে, তারা ছেলে পেলেদেরকে বলে যে মুসলমানরা তারা ডেঞ্জারাস। যেরকম আপনাকে একটা গল্প বলি, গল্পটা খুব সুন্দর গল্প। সেটা হচ্ছে যে আমি যেখানে থাকি সেখানে আশেপাশে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার শ্রেণীর লোকজন। তো আমার ছেলে একদিন, বড় ছেলে যখন স্কুলে পড়তো, মিডল স্কুলে, তো তখন তার একটা বন্ধু সে এসে স্লিপ ওভার করবে। তো স্লিপ ওভার করে এসে তো আমার ছেলেকে বলতেছে যে রাকিন, ডু ইউ গাইজ ক্যারি গানস অ্যাট ইউর হোম? তো রাকিন বলছে যে আমার আব্বা আম্মা তো গান তো দূরের কথা, টয় গানও ওরা অ্যালাউ করে না। তো তখন সে ছেলেটা বলতেছে, এবং ওর বাপ একজন ডাক্তার, এবং সে বলতেছে আমার ছেলেকে যে you know what, my parents told me that you Muslims, you carry guns and you are outright there to kill us. তো এই জিনিসটা ধরেন একটা ওই লেভেলে যদি একটা বাচ্চা শুনে, এটার একটা ম্যানিফেস্টেশন হবে। এবং ম্যানিফেস্টেশনটা হবে কিভাবে? ক্লাসরুম বুলিং দিয়ে শুরু হয়। এবং আমাদের স্যান ডিয়েগোতে এরকম বেশ কিছু স্কুল বুলিং এর ইনসিডেন্ট হয়েছে, যেটার ব্যাপারে আমাদের ইমাম সাহেব তাহা হাসান, তার আপনি বক্তব্য শুনছেন, উনি ইজ ভেরি ইনভলভ উইথ ইট। তো এগুলো শুরু হয় ক্লাসরুম বুলিং থেকে। এখন ক্লাসরুম বুলিং যদি এটা কন্ট্রোল না হয়, তখন এটা যাবে হচ্ছে আরো একটু ভায়োলেন্ট স্টেজে। এই যে মানুষের যে অ্যাবারেন্ট এবং ভায়োলেন্ট বিহেভিয়ার, ওয়ান্স ইটস গ্যাদার্স স্পিড, ইট হ্যাজ এ মোমেন্টাম অফ ইটস ওন। এই মোমেন্টামটা আপনি যদি কোনো পলিসির মাধ্যমে বা কোনো ইয়ের মাধ্যমে, পলিটিক্যাল কোনো প্রসেসের মাধ্যমে আপনি থামাইতে না পারেন, এটা ধীরে ধীরে ইট উইল বিকাম মোর অ্যান্ড মোর ভায়োলেন্ট। আজকে যে ঘটনাটা দেখলাম, এটা হচ্ছে তারই একটা বিরাট ভাবমূর্তি। ইয়েস, থ্যাংক ইউ। আপনাকে আমরা বুঝে পেরেছি, এটা বর্তমান যে এনভায়রনমেন্ট, পলিটিক্যাল এনভায়রনমেন্ট ইজ অলসো ইগনাইট দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। ইট ইজ অ্যাডিং ফুয়েল টু দ্য ফায়ার। জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম স্যার কোন কমেন্ট? উনি যেটা বলেন যে এই যে পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট ইজ ইগনাইট। আমি ডক্টর নাসারের সাথে একমত। তিনি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এবং সমস্ত আমেরিকার জুড়ে মুসলমানদের ভাবমূর্তি শ্বেতাঙ্গদের কাছে এইটাই যে এরা বোমাবাজ, এরা সন্ত্রাসী প্রস্তুত, আমরা এবং এদেরকে ডেমোক্রেটরা সহযোগিতা করে। এই জন্য এই ডেমোক্রেটরা এদের নিয়ে খেলা করে। এইটা হলো শ্বেতাঙ্গ আমেরিকানদের পারিবারিক একটা তাদের এইভাবেই এই নেগেটিভ দিয়ে বড় করে। এখন এই নেগেটিভ থেকে আমরা হাউমা করতে পারি। আমরাও ইলেকশনের সময় এই ডেমোক্রেটদের কথা বলেন, মাঝখান দিয়ে বলালাম না, এক লাইনে বলে ফেলেন কি বলতে চান, স্টেট বলেন। হাউমা আমরা করি না, একজন আপনি করেন বলেন, বা কে করে বলেন। এই রিয়ালিটিটা ভয়ঙ্কর। এটা তো নিউ ইয়র্ক না, সমস্ত আমেরিকা নিউ ইয়র্ক না, এই নিউ জার্সিতে এসে দেখেন সমস্ত শ্বেতাঙ্গ পরিবারে এই নেগেটিভটা শেখানো হয় যে মুসলমানরা ভয়ঙ্কর। এই সমস্ত শ্বেতাঙ্গ পরিবার এই নেগেটিভ বহন করে না, আপনার সমস্ত শ্বেতাঙ্গরা করে না, এটা একটা সার্টেন গ্রুপ করে। আচ্ছা, আপনার কাছে এই তথ্য আছে, আমি যে তথ্য দিলাম, আই স্ট্যান্ড বাই অন দ্যাট। অধিকাংশ শ্বেতাঙ্গদের কাছে মুসলমানদের ভাবমূর্তি এটাই, যে ভাবমূর্তিটা ক্রিয়েট হয়েছে, এবং এটা খুব সহনশীল
ভাবমূর্তি না, এরা সন্দেহ করে, এবং এই সন্দেহ আরো বেশি করে যেখানে যেখানে ডেমোক্রেটদের So, এই যে এটা বললেন আপনি, এটার কারণ কি? এটা কারণ উনি একটু আগে বলেছেন তো যে এই যে বর্তমান যে পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট এটাকে ইগনাইট করছে, রাইট? সো আপনি ওই গুড়ায় যান। আজকে পলিটিক্যাল এনভায়রনমেন্ট তো একদিনে একজন ক্রিয়েট করে নাই, Right. ইট ইজ এ কন্টিনিউয়েশন অফ পলিটিক্যাল সিচুয়েশন। Yeah, so it's a continuation of political situation. এটা কারা করতেছে? এটা চিহ্নিত করা উচিত যে কারা করতেছে এটা। We have to এটা তাদেরকে চিহ্নিত করা উচিত, কারা এটা করতেছে এদেরকে চিহ্নিত করা উচিত, রাইট? ওকে, এখন আপনি যদি তাহলে সব মনে করেন আমার সাথে বিতর্কে গিয়ে বলবেন যে এখানে মুসলমানদের কিছু করার নাই, যা হইতেছে আমরা খালি মানে তাদেরকে ব্লেম করব। না আমি করার নাই বলতেছি না, আমি বলতেছি হোয়াট ইজ দি কারা এটা ইগনাইট করতেছে স্পষ্ট করে বললে অসুবিধা তো নাই। আমি স্পষ্ট করে বলতেছি মুসলমানদের নিজেদের ভাবমূর্তি উন্নতি করার জন্য দে হ্যাভ টু কাম ফরওয়ার্ড। ইয়া দে হ্যাভ টু কাম, বাট ইগনাইট করতেছে কারা এই পরিবেশকে? ইউনাইট করতেছে যে এই দেশের ব্যবস্থা, রাজনীতি এবং সবাই দেয়, একজন ব্যক্তি তো দেয়। এই আপনি আবার চলে যাচ্ছেন সবাই দেয়। জি আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হাসান ভাই, এনি কমেন্ট? না, একটু অবান্তর তর্ক করছি আমরা। এতে তো কোনো সন্দেহ নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনটলারেন্স সর্বস্তরে প্রকাশিত হচ্ছে, এটা একটা। জি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনালিজমটা হয়ে পড়েছে রিলিজিয়াস ন্যাশনালিজম। আপনারা দেখেছেন গতকাল কি ঘটেছে, সারাদিন ধরে প্রেয়ার করছে তারা, সারাদিন ধরে যিশুর নামে প্রেয়ার করছে। সাডেনলি আমেরিকা অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি সিনোনিমাস হয়ে গেছে। এমনকি একথাও বলা হচ্ছে যে যিশুর নামে বলরুম করতে হবে, বলরুমটা নাকি যিশুর জন্য ডেডিকেট করতে হবে এই $1 বিলিয়ন দিয়ে। আমরা এখন সেই আমেরিকায় পৌঁছে গেছি যেখানে যা কিছু আমাদের প্রেসিডেন্ট করবেন তার পেছনে জাস্টিফিকেশন কোত্থেকে পাবো? আমরা যিশুর কাছ থেকে। আমরা গেছি ইরান যুদ্ধ করতে, আমাদের যুদ্ধমন্ত্রী কি বলছেন? যিশুর নামে খুন করব আমরা। পোপ সাহেব কি বললেন যে না, যিশু কখনো খুন করতে বলেন নাই, শান্তির পক্ষে বলেছেন। ফলে ইব্রাহিম যদি বলেন, ইব্রাহিম যদি যে সমস্ত কথা বলেন, আমার মনে হয় আরেকটু সংযত হয়ে বললে ভালো হয়। রাইট, ওই জিনিসটাই বলতে চাচ্ছি আমরা যে এই ধরনের এনভায়রনমেন্ট আসলে হোস্টাইল আরো জিনিসকে ইগনাইট করে। থ্যাংক ইউ ডক্টর নাসার, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং অত্যন্ত সুন্দর আলোচনা করলেন আপনি। যারা মারা গেছে যে 3 জন, এরা কি এদের কোনো পরিচয় জানা গেছে এরা কারা? আমি নিজে 3 জনকে চিনি খুব ভালো মতো। জি। একজন হচ্ছে প্রথম যে মারা গেছেন, উনি হচ্ছে আমিন আব্দুল্লাহ, হি ইজ এ রিভার্ট মুসলমান। উনি অরিজিন কোন দেশে? অরিজিন আমেরিকান। সে আমার মনে হয় হি মাইট বি পোর্টো রিকান বা কোথাও, বাট আমেরিকান। তার কয়েকদিন আগে তার যে একটা লেখা আপনি পড়লে আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। সে বলছে যে হি ওয়ান্টস এ গ্রেসফুল ডেথ, এবং সে জন্মের সময় যে তার সোল যে পিউরিটি নিয়ে আসছে, ওই একই পিউরিটি নিয়ে হি ওয়ান্টস টু মেক অ্যান এক্সিট ফ্রম দিস ওয়ার্ল্ড। চিন্তা করে দেখেন, একটা রিভার্ট মুসলমান, তার কত সুন্দর কথা। আরেকজন হচ্ছে আবু ইজ ভাই, ইজ আই থিঙ্ক প্যালেস্টিনিয়ান আরব। উনি ওই সবসময় রমজান মাসে উনি খুব সুন্দর ডাল এবং উনি খাওয়া দাওয়া প্রিপেয়ার করতেন মসজিদের জন্য। উনি আর আরেকজন হচ্ছে নাদের। ওরা 2 জন আরব এবং তারা মসজিদের সাথে খুবই সম্পৃক্ত থাকতো সবসময়। আর ওই যে আমিন আব্দুল্লাহ ভাই, যে সিকিউরিটি গার্ড, ওনার জন্য আমার মনটা সবচেয়ে খারাপ লাগে, কারণ উনি ঢুকা মাত্রই প্রত্যেক লোককে ধর্ম মানে তাদের এথনিক বা তাদের নির্বিশেষে সবাইকে সে হাসি মুখে গ্রিট করতো মসজিদে। এটা খুবই আমার জন্য খুবই দুঃখজনক, কারণ আমি প্রতি শুক্রবারে মসজিদে যাই, and I'll be missing all these 3 people. থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রেয়ার অ্যান্ড থট তাদের যারা নিহত হয়েছেন তাদের সবার প্রতি এবং পরিবারের প্রতি সহমর্মিতা থাকলো। থ্যাংক ইউ আপনাকে জয়েন করার জন্য। আমরা আপনার মাঝে মধ্যে কালকে থেকে আবার আপডেট নেব আপনার কাছে যদি সময় থাকে আপনার। থ্যাংক ইউ ডক্টর আবু নাসের। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে আপনাদের সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য।
সাব্বির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সাব্বির হাসান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা এখন যাই জনাব হাসান ভাই, আপনার কাছে আসছি, একটু আহাদ আলী সিপিআর কাছে একটু জেনে নেই। আহাদ আলী, আপনি কালকে তো আপনারা রিয়েল এস্টেট বিজনেস এক্সপো করলেন, হোয়াট ইজ ইয়ার এক্সপেকটেশন অ্যান্ড হাউ ইট ইজ গোজ? তার ভাই, হ্যাঁ, আমাদের গত শনিবারে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজিত তৃতীয়বারের মতো রিয়েল এস্টেট এক্সপোটা আমরা সফল হইল আমাদের লাগাউডিয়া এয়ারপোর্ট মেরিয়টে। আসলে আমরা এইটা তৃতীয়বারের মতো করছি বিকজ আমরা আমাদের কমিউনিটি থেকে এইটা একটা রিকোয়েস্ট এবং ডিমান্ড দেখতেছি যে রিয়েল এস্টেটে মানে যারা কিনতে চাচ্ছে বাড়ি প্রথমবারের জন্য, ওরাও তথ্য জানতে চাচ্ছে, ওরা আরো এডুকেটেড হতে চাচ্ছে। যারা ইনভেস্টর, ওরা নতুন নেটওয়ার্কিং অপরচুনিটি খুঁজতেছে। আমাদের কমিউনিটির ভিতরে রিয়েল এস্টেট পোর্টফোলিও লোকজনের গ্রো হচ্ছে, বাড়ি কিনা বেচা বাড়তেছে। সো আমাদের কমিউনিটি এইরকম একটা প্রোগ্রাম দরকার, বিকজ আমরা for us to continue to grow as a community, we need to have options. So এখানে আমরা প্রায় হাজারের বেশি অ্যাটেন্ডি আসছে, all different diverse background, শুধু বাংলাদেশি না, এখানে স্প্যানিশ, ব্ল্যাক, whole mix of audience. There was whites, it was great diverse mix of attendees. আমাদের প্রায় 55 plus vendorরা ছিল, banks, attorneys, real estate offices, inspectors, mortgage companies, everything. আপনার এক ছাদের নিচে সব রিয়েল এস্টেট রিলেটেড সার্ভিস গুলা ছিল। সো আমাদের উদ্দেশ্য যে এখানে আমাদের কমিউনিটিকে আরো অপশন দেওয়ার জন্য, আরো এডুকেটেড করার জন্য, কেন আমাদের 6টা প্যানেল সেমিনার ছিল ডিফারেন্ট টপিক নিয়ে, ইসলামিক ফাইন্যান্স নিয়ে, ফার্স্ট টাইম হোম বায়ার নিয়ে, ইনভেস্টমেন্ট প্রপার্টি নিয়ে, fix and flip নিয়ে, trust, estate planning. So there's so much to learn. There's so much to learn in this real estate space. And real estate space প্রায় আমরা শুনি টাইম টু টাইম এখানে কিছু ভুলের কারণে মানুষদের ঘর বাড়িও লস্ট করতে পারে, বা মর্গেজে ওরা এক্সট্রা টাকা দিতে হচ্ছে, ভালো রেট পাচ্ছে না। সো রিয়েল এস্টেটও এই ধরনের ইস্যু আছে। বাট একটা এডুকেটেড একটা কনজিউমার যে জানবে তার অপশন কি, ও ডিফারেন্ট অপশনকে চয়েস করবে এবং ওর যেটা বেস্ট তার জন্য সেই অপশনটা নিবে। সো সেই জন্য আমাদের এটা করা, বিকজ আমরা কমিউনিটিকে একই সাথে নিয়ে আসতে চাই এবং we want to help them network, we want them to help them continue to grow their real estate investments. And তার জন্য আমরা খুবই ভালো লাগছে যারা আসছে, খুবই ওরাও খুবই ইনফরমেশন যেটা পাইছে সেটা নিয়ে খুশি, এবং আমাদের ইনশাল্লাহ আগামীতে আবার ইভেন্টটা করা হবে, আপনাদেরকে ডেটটা জানাবো। বাট আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এবার লং আইল্যান্ড বোর্ড অফ রিয়েলটর্স আমাদের ওরা আমাদেরকে কোলাবরেট করছে আমাদের সাথে। ওদের মেম্বারশিপ হচ্ছে 23,000-এর বেশি রিয়েলটর্স, আস্তে আমেরিকার মধ্যে 2 নম্বর রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন। সো ওরাও আমাদেরকে দেখে যে এই ধরনের প্রোগ্রাম আমাদের বাংলাদেশি কমিউনিটি হচ্ছে, খুবই অবাক। এত বড় রিয়েল এস্টেট প্রোগ্রাম কেউ করতে পারে না, মানে আনলেস এক্সেপ্ট ফর দ্য টপ রিয়েল এস্টেট অর্গানাইজেশন। সো তা নিয়ে আমরা খুব খুশি যে ওরা they like what they're doing and they want to collaborate with us, because ওরাও দেখতেছে যে হোম ওনারশিপটা আমরাও we're promoting. We're promoting home ownership, we're promoting real estate, and they like to see that kind of thing. So it was amazing. It was a great event, a great turnout, and we look forward to US Bangladesh Chamber of Commerce and Industry, USBCCI. We continue to look forward to serve the community. Thank you so much, Ahad Ali CPA. Congratulations, it was a good program. Thank you. আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। Thank you. Thank you. Look forward to see you next year. Thank you. যাই হাসান ভাই আপনার কাছে। থ্যাংক ইউ হাসান ভাই, বিউটিফুল ড্রেস পরেছেন আপনি আজকে, মনে হচ্ছে আপনার মন খুব চাঙ্গা, খুব রঙিন পাঞ্জাবি পরেছেন, এবং আমার নিজেরও মনে হচ্ছে ওইটা দেখে যে যদি একটা পাই নিজেও পরবো কোনো সময়, দেখি এটা আপনার সাথে শেয়ার করতে পারি কিনা, পাওয়া যায় কিনা। যাই শুরু করবো আপনার কাছে আজকে যে নির্বাচনী ম্যাপ বা জেরিমেন্ডারিং যেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রে,
এইটা আপনি জানেন যে এইটা নিয়ে আপনার কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের রায়, দেন ভার্জিনিয়া আপনার স্টেট কোর্টের রায়, অ্যান্ড দেন আবার এখন তো জানেন আপনার আবার যেই লাউ সেই কদু একটা বাংলার কথা আছে সেইটা হয়েছে। এবং আমার মনে হয় যে রিপাবলিকান পার্টি ইজ ভেরি হ্যাপি অ্যাবাউট অল দিস টার্ন আউট। বাট অনেকে বলছেন যে গণতন্ত্রের যে অবাধ চর্চা বা যেটাকে বলা হয় গণতন্ত্রের মাক্কা বলা হয় যুক্তরাষ্ট্রকে, এই জায়গায় এই ধরনের ডিসিশন, এই ধরনের যে চর্চা, এই চর্চা কি গণতন্ত্রের যে ইমেজ, গণতন্ত্রের যে চর্চা, গণতন্ত্রের যে বিকাশ, এই বিকাশকে শেষ করে দিচ্ছে না? তাহলে শুধু আমেরিকায় নয়, সারা বিশ্ব জুড়েই পেছন থেকে নির্বাচনের ফলাফলটাকে নির্ধারণের একটা চেষ্টা চলছে। এটাকে আমরা বলি, বাংলাদেশে বলি আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ইংরেজিতে বলি। আমাদের এক প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন সূক্ষ্ম কারচুপি। কারচুপিটা করা হচ্ছে পেছন থেকে। বাধ্যত আমরা নির্বাচনে ভোট দিচ্ছি, আমরা উৎসব করে ভোট দিয়ে আসছি অ্যাপারেন্টলি, অথচ আমার ভোটটা কাজে লাগছে না, এবং কাজে লাগছে না সূক্ষ্মভাবে। ভারতে কি ঘটলো আপনি দেখেছেন, পশ্চিমবাংলা কি ঘটলো সে প্রসঙ্গে নাই গেলাম। আমেরিকায় কি ঘটছে, এই আপনি বললেন জেরি ম্যান্ডারিং, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। 1812 সালে ম্যাসাচুসেটসের গভর্নর, তার নাম ছিল এলব্রিজ জেরি, তিনি প্রথম এই জেরি ম্যান্ডারিং মানে আমাদের এই ম্যাপকে এমনভাবে কেটে সাজালেন যাতে করে একের সঙ্গে সংযুক্ত নয় এমন এলাকা জুড়ে তিনি ম্যাপ কাটলেন, যাতে করে তার দলের লোকরা নির্বাচিত হতে পারে। নিয়মটা কি, আপনার নির্বাচন এলাকা সংযুক্ত হবে, তাই তো? আপনি থাকেন কুইন্স ভিলেজে, আপনার বড়জোর জ্যামাইকার সঙ্গে যুক্ত হবেন। আপনি কুইন্স ভিলেজ থেকে যদি আপনার আর এক ভোট হয় ম্যানহাটনের কি বলে ভিলেজে, ইস্ট ভিলেজে, ব্যাপারটা কেমন দাঁড়াবে? তো তখন যে ম্যাপটা তিনি এঁকেছিলেন, যে ম্যাপটা তিনি তৈরি করেছিলেন, তা দেখে তা মনে হচ্ছে একটা স্যালামান্ডার মাছের, স্যালামান্ডার একটা মাছ, গিরগিটির মতো একটা জিনিস, মাছ শেপটা গিরগিটির মতো। তাই দেখে এক কার্টুনিস্ট 1812 সালের কথা বলছি আমি, বলছে এটা স্যালামান্ডার নয়, এটা জেরি ম্যান্ডার, এটা স্যালামান্ডার নয়, এটা জেরি ম্যান্ডার। সেই থেকে জেরি ম্যান্ডারিং শব্দটা আমাদের সঙ্গে রয়ে গেছে। যখনই কোনো সরকার, প্রধান সরকার দল চেষ্টা করেন ম্যাপকে কাটাছাড়া করে এইভাবে বিকৃত করে তাদের সুবিধার্থে নির্বাচনী ম্যাপ বানান, আমরা সেটাকে বলি জেরি ম্যান্ডারিং। এটা আমেরিকা চিরকালই হয়ে আসছে, কিন্তু হয়ে আসছে নর্মালি কি হয়, প্রতি 10 বছর অন্তর অন্তর। আপনারা জানেন 10 বছর অন্তর অন্তর দেশে সেন্সাস হয়, ভোট জনমানুষের গণনা হয়, মানুষ বাড়ে মানুষ কমে, এর ফলে আপনার ভোটের সীমানাও, নির্বাচনের সীমানাও অদল বদল হয়। কিন্তু আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব 10 মাস আগে বললেন কি যে না, টেক্সাসে আমার আরো 5টা ভোট, 5টা সিট আমি এন্টাইটেল টু, আমাকে 5টা সিট দিতে হবে। আমরা কিন্তু বছরের দশকের মাঝখানে আছি, এখন নতুন করে সীমানা নির্ধারণ করার কথা না। কিন্তু আমাদের প্রেসিডেন্ট বললেন যে না, আই এম এন্টাইটেল টু 5 মোর সিটস। এবং তিনি যখন বলেছেন তার কথাই তো আইন, স্পেশালি রিপাবলিকানদের কাছে। ফলে রিপাবলিকান গভর্নর এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস নতুন করে ম্যাপ কাটলো এবং 5টি সিট, অতিরিক্ত 5টি সিট এভাবে আঁকা হলো যাতে করে তাতে ডেমোক্রেট সুবিধা না পায়, সুবিধা পায় কারা? রিপাবলিকানরা। ঠিক আছে, তো তার জবাবে আমরা কি দেখলাম? ক্যালিফোর্নিয়াতে একই কাণ্ড ঘটলো, সেখানেও দেখলাম আমরা ম্যাপ নতুন করে কাটা হলো, নতুন করে 5টা আসন সেখানে কেটে রিপাবলিকানদের বাদ দিয়ে ডেমোক্রেট দাঁড়া হলো। সেই থেকে শুরু হলো এক যুদ্ধ, লড়াই বিটুইন রিপাবলিকানস অ্যান্ড ডেমোক্রেট। যেহেতু রিপাবলিকান অধিকাংশ রাজ্যে নিয়ন্ত্রণ করে, ফলে অধিকাংশ রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যে আমরা দেখতে পাচ্ছি এই জেরি ম্যান্ডারিংয়ের একটা প্রবল আক্রমণ। যেমন ধরা যাক, আমরা দেখেছি অলরেডি টেক্সাসে দেখেছি, আমরা লুইজিয়ানাতে মাত্র একটি আসন ছিল কালো মানুষের, 1/3 সেখানে কিন্তু কালো মানুষের ভোট, সে একটি আসনও বাদ যাচ্ছে নতুন ম্যাপে। মানে 1/3 এর জন্য কোনো প্রতিনিধিত্ব থাকবে না। একই অবস্থা টেনেসিতে, প্রায় 32% মানুষ সেখানে অশ্বেতকায়, একটি আসন ছিল, এখন সে একটি আসনও বাদ যাচ্ছে। অ্যালাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, মিজুরি,
খুব ইন্টারেস্টিং। সাউথ ক্যারোলাইনার সবচেয়ে প্রবীণ ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন, যিনি একসময় মার্টিন লুথার কিং এর সঙ্গে মানবাধিকার নিয়ে কাজ করেছেন, তার সিটটাকে টার্গেট করা হচ্ছে এখন। তাকে কি করে বাদ দেওয়া যায় সে উদ্দেশ্যে নতুন করে ম্যাপ কাটা হচ্ছে। ফলটা কি দাঁড়াচ্ছে? ফলটা দাঁড়াচ্ছে এই যে আমরা ভোটাররা ঠিক করছি না কে নির্বাচনে জিতবেন। আমরা ভোট দেবার আগেই ঠিক হয়ে যাচ্ছে নির্বাচনে কে জিতবেন বা জিতবেন না। এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমেরিকাকে বলি আমরা বিশ্বের গণতন্ত্রের বাতিঘর, তাই তো? আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান সাহেব একটা বলেছেন, আমেরিকা হচ্ছে পাহাড় শীর্ষে এক আলোকোজ্জ্বল নগরী। পাহাড় শীর্ষে এক আলোকোজ্জ্বল নগরী। তো আনফর্চুনেটলি বর্তমান প্রেসিডেন্টের সময়ে এই আলোকোজ্জ্বল নগরীর আলোটা ক্রমান্বয়ে নিভে নিভে আসছে এবং তার একটা ফলও তিনি পাচ্ছেন। আজকেই কিন্তু নিউ ইয়র্ক টাইমস জনমত জরিপ একটা ফলাফল প্রকাশ করেছে। প্রেসিডেন্ট টার্মের সময় সবচেয়ে নিম্ন, সবচেয়ে কম সমর্থন তিনি পেয়েছেন এই জনমত জরিপে। মাত্র 37% লোক তাকে সমর্থন করছে। খুব ইন্টারেস্টিং। ট্রাম্প সাহেবের সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট কি ছিল? ইমিগ্রেশন এবং ইকোনমি। অন্য সব বাদ দিয়ে শুধু দুটোতে ফোকাস করি আমরা। 64% লোক বলছে যে ইকোনমি ভালো নেই, যে পথে চলছে ঠিক না। 64%। মাত্র 33% লোক বলছে না ভালো আছে, ভালো আছে। এটা ম্যাক্সিমাম রিপাবলিকান, বলা লাগে না। অন ইমিগ্রেশন 58% আমেরিকান বলছে না ভুল হচ্ছে, ভুল হচ্ছে। 41% বলছে না সব ঠিক হচ্ছে, সব ঠিক হচ্ছে। তোমরা কি দাঁড়ালো? ট্রাম্প সাহেবের সবচেয়ে শক্ত ঘাঁটি যেটা ইমিগ্রেশন, সেখানে তিনি মাত্র 41% প্লাস পয়েন্ট পাচ্ছেন। আর 58% তাকে বলছে তুমি ভুল কাজ করছো। ইরান যুদ্ধ, নতুন যে এলিমেন্ট যুক্ত হয়েছে, মাত্র 31% লোক মনে করছে ইরান যুদ্ধ ঠিক হয়েছে। 65% লোক বলছে না ঠিক হয়নি। কস্ট অফ লিভিং, এই যে যুদ্ধের ফলটা কি দাঁড়িয়েছে, আমাদের সমস্ত ব্যয় বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি মুখোমুখি হয়েছে আমরা। মাত্র 28% লোক বলছে দিস ফাইন, অ্যাপ্রুভ করছে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের এই নীতিটাকে, কস্ট অফ লিভিং। আর 69% লোক, অলমোস্ট 70%, প্রতি 10 জনের 7 জন বলছে না ভুল, আমরা ভুল পথে যাচ্ছি। তার মানে কি দাঁড়ালো? যে নীতিগুলি অনুসরণ করছেন আমাদের প্রেসিডেন্ট, তার ফলে আমাদের জীবন, আমাদের ব্যবহারিক জীবন, দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার ফলাফল আগামী নির্বাচনে পড়বে। সেটা তিনি জানেন বলে তিনি কি করছেন? এই যে ম্যাপ কাটাকাটি হচ্ছে, যেটা অগণতান্ত্রিক এবং অনৈতিক, তা জেনেও রিপাবলিকানরা তার নির্দেশ মতোই ম্যাপটা কাটছেন। এখন ডেমোক্রেটরা কি করবে? তারাও পাল্টা ব্যবস্থা নিচ্ছে। আমি আগে বলেছি ক্যালিফোর্নিয়া হয়েছে, প্রবাবলি মেরিল্যান্ডে হবে, ভার্জিনিয়ায় ট্রাই করা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাকে বাতিল করে দিয়েছে টেকনিক্যাল কারণে। কিন্তু চেষ্টা অব্যাহত আছে। নিউ ইয়র্কে চেষ্টা করা হবে, নিউ জার্সির চেষ্টা করা হবে, প্রবাবলি হবে না। ভাবা হচ্ছে যে এই জেরিম্যান্ডারিং এর ফলে প্রবাবলি রিপাবলিকানরা 16 থেকে 20টা অতিরিক্ত সিট দখল করে নেবে। 16 থেকে 20টা সিট তারা শুধুমাত্র এই ভোট কাটাকাটির ফলে নেমে গেইন। তারপরেও ডেমোক্রেটরা বলছে যে এবারে যে একটা ব্লু ওয়েভ আমরা আশা করছি, ডেমোক্রেটরা বলছে সেই ব্লু ওয়েভের কারণে 20টারও বেশি সিট তারা এবার গেইন করবে। ডেমোক্রেটরা বলছে নর্মালি প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল যদি নেগেটিভ হয়, মানে 50%-এর কম হয়, তাহলে অন অ্যান অ্যাভারেজ 26টা সিট হারায় সিটিং গভর্নিং দল। প্রেসিডেন্ট ট্রাম্পের দল, ট্রাম্পের সাহেবের এই মুহূর্তে নেগেটিভ দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 22%। ফলে তার এই নেগেটিভ অ্যাপ্রুভালের কারণে একটা ব্লু ওয়েভের কথা বলছি আমরা, চারদিক থেকে একটা ব্লু ওয়েভ আসছে বলে ভাবা হচ্ছে। এবং তার ফলে বোধ করি কোনো গ্যারান্টি নেই, বিকজ অফ জেরিম্যান্ডারিং, বোধ করি রিপাবলিকান দল কংগ্রেসে তার নিয়ন্ত্রণ হারাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন। আপনাকে যাই যে একটু আগে যেটা শুনলেন নিউ ইয়র্ক টাইমসের যে আপনার জরিপ, এবং একটু আগে যেটা উনি হাসান ভাই বলেন যে আলোকোজ্জ্বল নগরীর আলো যেন নিভে যাচ্ছে দিনে দিনে, রাইট? সো আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এটা কিভাবে দেখছেন? আপনি তো আলোর মধ্যে থাকতে চান, অন্ধকারে থাকতে চান না। মানে নিভে যাচ্ছে কি হয়েছে? ইলেকট্রিক বাতিগুলা না কোনগুলা নিভে যাচ্ছে আমি বুঝতেছি না।
না, সেটা কোনটা নিচ্ছে এটা বাতিত নিবে না, এটা সুইচ দিলে চলে। একটু আমি তো বুঝি না রিগান ভাই, সাহেবকে কি জিজ্ঞেস করেন, প্রশ্নটা কি? আপনার প্রিয় প্রেসিডেন্ট রিগান সাহেবকে, উনি কেন বলেছিলেন যে আমেরিকা আলোকজ নগরী কেন? প্রথমে হাসান ভাই টুইস্ট করে বলছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই নাকি আইন, ল্যান্ড অফ ল হচ্ছে কনস্টিটিউশন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা টেক্সাসে এই আইন পরিবর্তন হয় নাই। টেক্সাসে কনস্টিটিউশনে বলা আছে সেন্সাসের পরে, পরের সেন্সাসের আগে পর্যন্ত যে কোনো সময় করা হবে। একটা বক্তব্য যখন টুইস্ট করে বলা হয়, এটা আমরা যা শুনতে ভালোবাসি, এই আপনার টাইম টেলিভিশনের দর্শকরা তারা বাহবা দিতে পারে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে রাজনৈতিক দলের সুবিধা অনুযায়ী রিপাবলিকান এবং ডেমোক্রেটরা বিভিন্ন রাজ্যে এই ধরনের রিডিস্ট্রিক্টিং করেছেন, ম্যাপ জেরিমেন্ডারিং করেছেন। আপনি যদি সময় দেন, কালকে ঘন্টাখানেক বা আরো 2 ঘন্টা, মানে গত 10 বছরে মানে ডেমোক্রেট দল কতবার এই রিডিস্ট্রিক্টিং করেছেন তাদের রাজনৈতিক সুবিধার জন্য। আপনি যান জাতীয়ভাবে কংগ্রেসে বাদ দেন, আপনি খালি আপনার আশেপাশে আপনার ঘরেও এরকম মানুষ থাকতে পারে যারা এই সমস্ত রিডিস্ট্রিক্টিংয়ের শিকার হয়ে স্থানীয় নির্বাচন, এবং এগুলো কারা করছে, সব দোষ ওই ক্যাস্টোভেটার দিয়ে আমরা বাহবা পেতে পারি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা রাজনৈতিক কৌশলের খেলা। আপনি গণতন্ত্রের যখন এগুলা পদক্ষেপ নেওয়া হয়, যে পদক্ষেপটা আমার বিরুদ্ধে গেল, যখন সুপ্রিম কোর্ট কোনো রায় দিল, সেই রায় আমার পক্ষে গেল, তখন আমরা বলবো সুপ্রিম কোর্ট সবসময় প্রিভেইল করে, আইন প্রিভেইল করে। আর যখন আপনার এই রায় আমার বিপক্ষে গেলাম, তখন তো এটা গণতন্ত্র আজ বিরাট হুমকির সম্মুখীন। এই গণতন্ত্র, এই সুপ্রিম কোর্টে সব রক্ষণশীল লোক চলে আসছে, এই সমস্ত বক্তৃতা আমরা শুনে আসছি। গেট টু দ্য রিয়েলিটি। রাজনীতিতে যে সমস্ত রাজনীতি, এই গণতন্ত্রেও যে সমস্ত রাজনৈতিক দল যখন সুবিধা পেয়েছে তারাই করেছে। গণতান্ত্রিক ভাবে একটা দেশ, একটা রাষ্ট্র, একটা স্টেট চালানো আর রামকৃষ্ণ মিশন চালানোর সময় না, এটা কৌশলের খেলা। আমাকে ক্ষমতায় থাকতে হবে, এই ক্ষমতা আইনের ভিতরে থেকে আমি যেভাবেই পারি এভাবেই করে নেব, এটাই বিষয়। কখনো কেউ ধর্মের উস্কানি দেন, কেউ রক্ষণশীলতার উস্কানি দেন, কেউ বর্ণের উস্কানি দেন, কেউ ইমিগ্রেন্টদের নিয়ে খেলা করেন। যে প্রেসিডেন্ট রিগানের কথা বলেন, সেই প্রেসিডেন্ট রিগান ইমিগ্রেন্টদের ক্ষমা করে দিতে পারেন, অ্যামনেস্টি দিতে পারেন। যে ডেমোক্রেটরা বছরের পর বছর ডেমোক্রেটরা এই ইমিগ্রেন্টদের নিয়ে খেলা করলো, এই ইমিগ্রেন্টদের জন্য কোনো অ্যামনেস্টি তো দিতে পারলো না। সেই ডেমোক্রেটদের প্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামার সময় সবচেয়ে মানুষ বেশি আমেরিকা থেকে বিতাড়িত হলো, সে ব্যাপারে আমরা তো সোচ্চার হই না। যতদূর ওই ক্যাস্টোভেটার, যতদূর ওই ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে আমরা আনন্দ পাই, এবং আনন্দ নিজে পাই, এবং আনন্দ মানুষকে দিতে ভালোবাসি। জি, ধন্যবাদ। জি উত্তর আমি একটু বলি আমি। জি, শেয়ার এই যে কেষ্ট ব্যাটাকে যে দোষ দেওয়া হচ্ছে, কে দিচ্ছে? আপনি একটু শুনলেন তো একটু আগে, জাতীয় জনমত জরিপ হয়েছে। এই জাতীয় জনমত জরিপে মাত্র 37% লোক বলছে ঠিক আছে, বাকি ইনফ্যাক্ট 38 প্রতি 10 জনের 7 জন বলছে আমরা ভুল পথে যাচ্ছি। তো কেষ্ট ব্যাটারা কাকে ধরছে? কেষ্ট ব্যাটাকে আপনি আমি নন, আমেরিকার অধিকাংশ মানুষ। 1 2 নম্বর, এই জেরিম্যান্ডারিং যেই করুক না কেন এটা ভুল, এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। আপনি একটু আগে কি বললেন, এই ধর্মের নামে, ইমিগ্রেশনের নামে, ইটস রং, এটা অন্যায়। এর ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, সে ডেমোক্রেটিক হোক আর রিপাবলিকানই হোক। আমাদের কাজ যে কাজটা অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করা। আমি একটু আগে বললাম কি, আমাদের নিয়ম হচ্ছে, নিয়ম, এটা আইন নয়, নিয়ম। ট্রেডিশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ল। তা কি, যে সেন্সাসের পরবর্তী সময়ে আমরা নতুন করে ম্যাপ কাটি। কারণটা কি, সেন্সাসের ফলে জনসংখ্যার পরিবর্তন ঘটে, পরিবর্তনটা রিফ্লেক্ট করবার জন্য প্রয়োজন পড়ে নতুন করে নির্বাচনী ম্যাপ কাটার। প্রেসিডেন্ট সাহেব 10 মাস আগে বলেছেন, আজকে নয়, 10 মাস আগে বলেছেন, গত বছরে বলেছেন। কি বলেছেন? আই এম এন্টাইটেলড টু 5 more seats. I am entitled to 5 more seats. And that was the beginning of a whole war. যুদ্ধের শুরু 2 পক্ষ থেকে। টেক্সাস শুরু হলো, তার 2 দিন পরে দেখলাম আমরা ক্যালিফোর্নিয়াতে টিট ফর ট্যাট। আমি ঢিল মারছি, উনি পাটকেল মারছেন। ক্ষতি হচ্ছে কার? আমেরিকার গণতন্ত্রের। আমি একটু আগে কি বললাম, বিশ্বের সবার কাছে আমেরিকা হচ্ছে গিয়ে গণতন্ত্রের উদাহরণ। সেই আমেরিকায় আমরা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে গণতন্ত্রের অবনমন ঘটছে, এটাই প্রতিবাদ করছি আমরা। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আর সময় হবে না আজকে। থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। মানে আগামীকালকে মানে নিউ ইয়র্ক টাইমসে কি আবার বাইরে, এটা নিয়ে আমরা কালকে শুনবো। অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক আবু টাইমস তাহের, ওয়ার্ল্ড অপিনিয়নকে মোবিলাইজ করে যে পত্রিকা, সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। না, So আপনি কোনো অভিনয় মোবিলাইজ করে না, ওয়ার্ল্ডের এক ধরনের লোক এটা দেখে আনন্দ পান। আমিও মানে এই আনন্দের সাথে আসি। জি, থাকবেন, আপনিও থাকবেন। নিউ ইয়র্ক টাইমসে এবং অন্যান্য ফেক মিডিয়া কি বলে। জি জি, থাকবেন আপনিও। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ থাকার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।